সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। প্রয়োজনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক কমানো হবে, দিল্লিতে বিক্ষোভের পর পররাষ্ট্র উপদেষ্টা। ভোটের পরিবেশ বিঘ্নিত করা কর্মকাণ্ড সহ্য করা হবে না বলছে ইসি, 3 বাহিনী প্রধানের সাথে সভা। ওসমান হাদি হত্যার মূল সন্দেহভাজনের খোঁজ পায়নি আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং। মব সন্ত্রাস থেকে গণতন্ত্রে উত্তরণে গণমাধ্যমের জোরালো ভূমিকা দরকার, বিএনপির সভায় বক্তারা। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে উগ্রপন্থী ভারতীয়দের দ্বারা আক্রমণের ঘটনায় দিল্লির বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। এমনকি প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিস্তার কমিয়ে আনার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রবিবার ব্রিফিংয়ে তিনি জানান, বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে শনিবার রাতে বিক্ষোভ করে বেশ কিছু লোক। অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে এই সব বিক্ষোভকারী বাংলাদেশের বিরুদ্ধে, জামায়াত ইসলামের বিরুদ্ধে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা বাংলাদেশ হাইকমিশনারকে ধরো ধরো বলেও স্লোগান দেয়। স্লোগানগুলো হিন্দি এবং বাংলা ভাষায় ছিল। তারা বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দাবি করে। এই ঘটনা বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ হলে রবিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। তারা দাবি করে, বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ হলেও নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু ঘটে নাই। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশের কিছু মিডিয়ায় এই সম্পর্কে বিভ্রান্তিমূলক প্রচারণা লক্ষ্য করা গেছে। বাংলাদেশ হাই কমিশনের সামনে 20 থেকে 25 জন যুবক ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের নির্মম হত্যার প্রতিবাদ করে এবং সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানায়। এ সময় নিরাপত্তা বেড়া ভাঙার বা সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। ভারতের এই বিবৃতি গ্রহণ না করে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনাটি উদ্বেগের। বিক্ষোভের সময় বাংলাদেশের হাইকমিশনার এবং তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে জানান উপদেষ্টা। এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে, তাইলে যেভাবে হোক তারা আসতে পারার কথা না, কিন্তু নর্মালি হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরও অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে, তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, 2 জন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল। তিনি জানান, ময়মনসিংহের ঘটনা বাংলাদেশের নিজস্ব এবং সরকার গুরুত্ব সহকারে এই ঘটনার ব্যবস্থা নিয়েছে। এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। চলমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্কের বিস্তার কমিয়ে আনা হবে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এখনও ঢাকা দিল্লির ওপর ভরসা রাখছে, তবে প্রয়োজনে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে সরকার। যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে। এদিকে ভারত দীপু চন্দ্র দাসের বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনের ভিসা আবেদন কেন্দ্র। আইভ্যাকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট একটি নিরাপত্তাজনিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে রবিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামের আইভ্যাক কার্যালয়ে সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে ভিসা কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভিসা কার্যক্রম বন্ধ থাকবে। ভোটের পরিবেশ বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রবিবার 3 বাহিনী প্রধান ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বাহিনীর সাথে ইসির বৈঠকের পর তিনি আরও জানান, ওসমান হাদি হত্যাকাণ্ড নির্বাচনী পরিবেশের ওপর প্রভাব ফেলেছে, তবে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
তফসিলের পরদিনই সম্ভাব্য প্রার্থীর ওপর হামলা, দুটি সংবাদপত্র অফিস পুড়িয়ে দেওয়া, আগুনে পুড়িয়ে একজনকে হত্যার ঘটনাসহ দেশের চলমান প্রেক্ষাপটে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। পরে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, IGP, BGB, র্যাব, কোস্টগার্ড, DGFI ও NSI প্রধান সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠক শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, হাদি হত্যায় নির্বাচনের উৎসবে ব্যাঘাত ঘটেছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বড় উৎসবের সময় একটা দুর্ঘটনা ঘটে গেল, তখন কি উৎসবের আমেজ ব্যাহত হয় না? আমাদের তো তাই হয়েছে জাতীয়ভাবে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডটা। এই শোকটাকে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে। যারা আমাদের উৎসবের পরিবেশকে বিঘ্নিত করতে চান তারা ব্যর্থ হবে। তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গণমাধ্যমে সহিংসতা চালানো 20 জনকে চিহ্নিত করা হয়েছে। এদের আইনের আওতায় আনা হবে। যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চায়, আন্ডারমাইন করতে চায়, তাদের টার্গেট কিন্তু মূলত শহর এলাকা, খেয়াল করে দেখবেন। এবং তারা খুব অর্গানাইজভাবে সম্ভবত টার্গেটেড কর্মকাণ্ড করছে, যাতে করে এটার প্রভাব এত বেশি হয় যেন জনমনে যেন এটার সংখ্যাটা ছড়িয়ে পড়ে। নির্বাচনী যে তফসিল আছে সেই অনুযায়ী সকল কাজ যেন নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে সে ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন নির্বাচনে মাঠে থাকবে 1 লাখ সেনা সদস্য। মানুষের আস্থা ফেরাতে শিগগিরই শুরু হবে যৌথ বাহিনীর অভিযান। সন্ত্রাসী কার্যক্রমের ব্যাপারে বিশেষভাবে জোর দিয়েছি যাতে এগুলো না হয়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা স্থানীয় নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। বগুড়া 6 আসনে তারেক রহমান ও বগুড়া 7 ও ফেনী 1 আসন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র তুলেছেন বিএনপি নেতারা। এছাড়া রংপুর 3 সদর আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। রবিবার দুপুরে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকীর কাছে GM কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। কুমিল্লা 6 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্ষ্য। কুমিল্লার জেলা প্রশাসক রোজা হাসান জানান, রবিবার সকাল নাগাদ বিএনপি 17টি, জামায়াতে ইসলামী 8টি, এনসিপি 1টি সহ মোট 40টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। ওসমান হাদি হত্যার মূল সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর দেশে আছে কিনা তা নিশ্চিত নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার সচিবালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, হত্যার ঘটনায় ব্যবহৃত গান সহ কিছু আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট 10 জনকে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনগণকে অবহিত করতে রবিবার সন্ধ্যায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন না, তার পরিবর্তে ব্রিফিং করেন ঢাকা মহানগর পুলিশ ও বিজিবির কর্মকর্তারা। এই প্রশ্নেরও সম্ভাব্য জবাব দেওয়া। ব্রিফিংয়ের শুরুতে চলমান ডেভিল হান্ট ফেজ 2 অভিযানের অগ্রগতি তুলে ধরা হয়। ডেভিল হান্ট অপারেশনের এক্সক্লুসিভ আর 900-800 এরকম গ্রেপ্তার আছে, আর ওয়ারেন্ট এক্সিকিউশনের আরও একটা আছে, ওইটা বোধহয় এখানে দেওয়া হয়নি। এক প্রশ্নের জবাবে জানানো হয়, ওসমান হাদি হত্যার ঘটনায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে প্রধান সন্দেহভাজনকে ধরা যায়নি। অভিযান চলছে। মোহাম্মদপুরে, নরসিংদীতে, সাভারে সহ দেশের বিভিন্ন অঞ্চলে আমরা ধারাবাহিক অপারেশন পরিচালনা করি। এই অপারেশন পরিচালনার কারণে আমরা মোটামুটি 10 জনকে গ্রেপ্তার করতে পারি। 13 ডিসেম্বর যখন আমরা তথ্য পাই যে এই হত্যাকারী ময়মনসিংহের দিকে এসছে, তখন সাথে সাথেই আমরা একই সাথে পুলিশের সাথে আমরা প্ল্যান করে ফেলি যে আমরা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা এবং শেরপুরের নালিতাবাড়ি উপজেলাতে একসাথে আমরা যৌথ অপারেশন করব। আমরা ওই রাতে ফিলিপকে পাইনি, কিন্তু ফিলিপ যেখানে অবস্থান করছিল সেখানে তার স্ত্রী, তার শ্বশুর এবং অপর একজন সহযোগীকে আমরা গ্রেফতার করে নিয়ে এসে আমাদের ক্যাম্পে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ শেষে
আইনানুগ সিস্টেমে আমরা পুলিশের কাছে হস্তান্তর করে দিই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয়, ওসমান হাদি হত্যার মূল সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর দেশে আছে কিনা তা নিশ্চিত নয়। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। মব সন্ত্রাস থেকে গণতন্ত্র উত্তরণে গণমাধ্যমের জোরালো ভূমিকা প্রয়োজন। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন বক্তারা। গণমাধ্যমে হামলার জন্য অন্তর্বর্তী সরকারকেও দায়ী করেন তারা। দেশের গণমাধ্যমের ওপর হামলার ঘটনায় দলমত নির্বিশেষে পাশে দাঁড়ানোর রেশ বজায় থাকবে বলে আশা জ্যেষ্ঠ সাংবাদিকদের। 25 ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 18 বছর পর তার এই প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। রোববার রাজধানীর একটি হোটেলে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আয়োজনে সভায় অংশ নেন দেশের গণমাধ্যমের সম্পাদক সহ উচ্চপদস্থরা। এ সময় গণমাধ্যমের বাক স্বাধীনতার বিষয়টি উঠে আসে। মত প্রকাশের স্বাধীনতা রক্ষার পাশাপাশি দেশ ও গণতন্ত্র যেন বিপন্ন না হয় সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। বাংলাদেশ এই মুহূর্তে খুব একটা ডিভাস্টেটেড একটা জায়গায় আছে। ইনস্টিটিউশনস আর বিং চ্যালেঞ্জড অ্যান্ড ডিস্ট্রয়েড। বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় না। এই প্রকাশটাও আমাদের সংবাদপত্র বা ভবিষ্যৎ সংবাদপত্রের সম্ভাবনা, গণতন্ত্রের সম্ভাবনা নিয়ে খুব ভালো একটা ক্ষেত্র জায়গা তৈরি হয়েছে। এটা রক্ষা করতে পারলে আমাদের জন্য খুব ভালো হবে। আমরা কি অল্প কিছু মব সন্ত্রাসীর কাছে জিম্মি হয়ে যাব গোটা দেশ? বিএনপি ক্ষমতায় আসা পর্যন্ত কিংবা অন্যকেই ক্ষমতায় আসা পর্যন্ত কি আমাদেরকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে? আমরা কোনোভাবে গণতন্ত্রকে, অধিকারকে, সাধারণ মানুষের নিরাপত্তা, যান মাল এবং তার চিন্তার নিরাপত্তাকে আমাদের প্রোটেক্ট করা উচিত। সভার শুরুতে গণমাধ্যমের ওপর হামলার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের দুর্বলতায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা কঠোরভাবে দমনের আহ্বান জানান তিনি। এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি, কারণ এরকম একটা প্রেডিকশন, একটা অনুমান ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে সব সময়, কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব, এই জনগণ দিবে, তাদের নির্ধারণ করার জন্য যাদের দায়িত্ব, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। তারেক রহমান 18 বছর পর দেশে ফিরছেন, তাই গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সামনে কঠিন সময় আসছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার বগুড়ায় জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, অতীতেও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করেছে বিএনপি, এবারও করবে। ওসমান হাদি গণতন্ত্রের পক্ষে ছিলেন উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধা সহ 71-এর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে। সকলকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই, সেটি অন্য দলের নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করে। আজকে এই যে শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে বলে প্রত্যাশা জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের। রবিবার ভোরে ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এই কথা বলেন। পৃথক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল জানান, ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার চেষ্টা জনগণ মেনে নেবে না। রবিবার ভোরে ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক ও জুলাই যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করতে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীরা। ওসমান হাদির কবর জিয়ারত শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াতের আমির। হাদির খুনিদের বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, এ ব্যাপারে জামায়াতের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ তাআলা। তবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, জনমতের প্রতিফলন ঘটে এবং এখানে যেন অন্য কিছু কেউ চিন্তা না করে।
পরে সকাল 10টায় রাজধানীর মগবাজারে ওসমান হাদির স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াত ইসলামী। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন হাদির মেঝো ভাই। তিনি বলেন, আর্থিক সহায়তা বা অনুদান নয়, হাদির অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চান তিনি। আমার বাবা মৃত্যুর পরে আমরা দুই ভাই অসহায় ছিলাম। আমার ছোট বোন আমাদেরকে বড় করেছেন। যদি আপনারা হাদিকে ভালোবাসেন, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত কায়েম করতে হলে আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে। তফসিল ঘোষণার পর হাদির ওপর হামলা ও হত্যার দায় নির্বাচন কমিশন ও সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা সফল হতে দেবে না জনগণ। যারা এই দেশকে দিল্লির আধিপত্যবাদীদের কাছে করদ-রাজ্যে পরিণত করে খুশি হয়, তারাই তাহলে এই হত্যার সাথে মদদ দিয়েছে। রিফাইন আওয়ামী লীগের নামে এই জাতির মধ্যে আবার ফ্যাসিস্টদেরকে প্রবেশ করে এই জাতিসত্তাকে ধ্বংস করার এই সুযোগ যদি আপনি দিতে চান, তাহলে জনগণ কিন্তু তা মেনে নেবে না। পরে ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। কবরকে আল্লাহ তুমি নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার ঢাকা সেনানিবাসে জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা জানানো হয়। 3 বাহিনীর প্রধানরাও শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় প্রাণ হারান বাংলাদেশের 6 শান্তিরক্ষী। তারা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মুমিনুল ইসলাম, সৈনিক শান্ত মণ্ডল, সৈনিক শামীম রেজা, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও লন্ড্রি কর্মী মোহাম্মদ সবুজ মিয়া। রবিবার সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা হয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। এ সময় নিহত 6 শান্তিরক্ষীর স্বজনরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। জানাজার আগে জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি নিহত শান্তিরক্ষীদের স্বজনদের কাছে জাতিসংঘের পতাকা হস্তান্তর করেন। বাংলাদেশ সরকার, সেনাবাহিনী ও নিহত সেনাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা সবাই ব্যথিত হৃদয়ে একত্রিত হয়েছি সেই বীরদের জন্য যারা সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা কখনো তাদের বীরত্ব ও অবদান ভুলব না। জানাজা শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে তাদের সামরিক সচিবরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাপ্রধান নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানান। পরে নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। সেনানিবাসের আনুষ্ঠানিকতা শেষে সামরিক হেলিকপ্টারে 6 শান্তিরক্ষীর মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। 13 ডিসেম্বরের ওই হামলায় বাংলাদেশের আরও 9 জন শান্তিরক্ষী আহত হন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার বীরোত্তমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার রাজধানীর বিমান বাহিনী ঘাঁটি বাসারে একে খন্দকারের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা একে খন্দকারের ফিউনারাল প্যারেড অনুষ্ঠিত হয়। জানাজায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মরহুম একে খন্দকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিমান বাহিনীর একটি ফ্লাই পাস্টের মাধ্যমে মরহুম একে খন্দকারের প্রতি সম্মান জানানো হয়। র্যাবের
টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর আদেশের দিন পিছিয়ে মঙ্গলবার ধার্য করেছে ট্রাইব্যুনাল 1। এই মামলায় 3 আসামির পক্ষে করা অব্যাহতি আবেদনের ওপর শুনানির জন্য 2 দিন মঞ্জুর করে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 অভিযোগ গঠনের আদেশের জন্য 23 ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেন। রবিবার সকালে এই মামলায় গ্রেপ্তার 10 সেনা কর্মকর্তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য 24 ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল 1। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরি থেকে 5টি যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনায় 3 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় শনিবার রাত 9:30টার দিকে নরসিংহপুর ঘাট থেকে একটি ফেরি বক্তাবলীর দিকে যাচ্ছিল। ফেরিটি মাছ নদীতে পৌঁছালে একটি ট্রাক হঠাৎ চালু হয়ে যায় এবং সামনে থাকা 2টি ব্যাটারি চালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশা ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরির রেলিং ভেঙে ট্রাক সহ 5টি যানবাহন নদীতে পড়ে যায়। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী রফিক এবং রিকশা ভ্যান চালক স্বাধীন ও মাসুদ নিহত হন। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইমা ইসলামকে প্রধান করে 9 সদস্যের বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 11 জানুয়ারি ঢাকায় আসবেন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত শুক্রবার মার্কিন সিনেট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের অনুমোদন দেয়। এর আগে 2019 সালে থেকে 2021 সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই কূটনীতিক। গত বছরের জুলাই মাসে সবশেষ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ঢাকার দায়িত্ব ছেড়ে ওয়াশিংটনে ফিরে যান। এরপর সেপ্টেম্বর মাসে তিনি মার্কিন সরকারের চাকরি থেকে অবসরে যান। পরে ঢাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান ট্রেসি অ্যান জ্যাকবসন। সাউথ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। জোহানেসবার্গের বাইরে একটি পৌরসভায় অজ্ঞাত বন্দুকধারীরা এই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। কী কারণে হামলা চালানো হয়েছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে বন্দুকধারীরা রাস্তায় এলোপাতাড়ি গুলি চালিয়ে লোকজনকে হত্যা করেছে। সাউথ আফ্রিকার কয়েকটি প্রধান স্বর্ণের খনির কাছে অবস্থিত বেকার্সডেলে এই হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো সংযত থাকলেও গাজায় ইসরায়েলের হামলা চলছেই। তবে যুদ্ধবিরতিতে অংশ নেওয়া 2 পক্ষকে তাদের প্রতিশ্রুতি মেনে চলা এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক। যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে আলোচনার পর মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এমনটাই জানিয়েছেন। গাজা সিটির বিভিন্ন এলাকার ধ্বংসস্তূপ থেকে শনিবার সারাদিন 94 জনের দেহাবশেষ উদ্ধার করেছেন গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। উদ্ধার কাজ শুরু করার পর এই প্রথম কোনো ধ্বংসস্তূপ থেকে এক পরিবারের এতজন সদস্যের দেহাবশেষ মিলল। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ, যে আবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। প্রয়োজনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক কমানো হবে, দিল্লিতে বিক্ষোভের পর পররাষ্ট্র উপদেষ্টা। ভোটের পরিবেশ বিঘ্নিত করা কর্মকাণ্ড সহ্য করা হবে না বলছে ইসি, 3 বাহিনী প্রধানের সাথে সভা। ওসমান হাদি হত্যার মূল সন্দেহভাজনের খোঁজ পায়নি আইনশৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং। মব সন্ত্রাস থেকে গণতন্ত্রে উত্তরণে গণমাধ্যমের জোরালো ভূমিকা দরকার, বিএনপির সভায় বক্তারা। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।